চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, যুগ্ম মহাসচিব বিএনপি, তার কাছে। আবারও ফিরে এলাম ভাই আপনার কাছে। শুরুতে যেটি বলছিলাম, আজ প্রথিতযশা রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যু দিবস। 2019 সালে আমরা তাকে হারিয়েছি। তিনি হয়তোবা সশরীরে বিদায় নিয়েছেন, কিন্তু তার রাজনৈতিক মতাদর্শ, তার জীবনের সেই গল্পগুলো এবং দেশের জন্য লড়াই করার যে এক দৃঢ় চিত্ত নিয়ে তিনি এই রাজনৈতিক জীবন পার করেছেন, সেটির আদর্শটা বোধহয় এখনো আমাদের মাঝে রয়ে গেছে। যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা সাদেক হোসেন খোকার সেই ভূমিকাগুলোকে কখনো অস্বীকার করতে পারবে না। যথার্থই বলেছেন যে সাদেক হোসেন খোকার সেই ভূমিকাকে কেউই অস্বীকার করতে পারবে না। সাদেক হোসেন খোকা শুধু একটি নাম না, এটা একটা মানে তিনি একজন মুক্তিযোদ্ধা, একজন রাজনীতিবিদ, একজন গেরিলা যোদ্ধা থেকে তিনি জননেতায় পরিণত হয়েছেন। এবং তার জীবনের যে উত্থান বা রাজনীতি দিয়েই কিন্তু তার জীবনটার উত্থান, এবং প্রথমেই কিন্তু তিনি মুক্তিযোদ্ধা। এই দেশকে স্বাধীন করার জন্য তিনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে সবচেয়ে কঠিন যে গ্রুপটা কাজ করেছে বা খুব ঝুঁকি নিয়ে যে গ্রুপটা কাজ করেছে তারা হলো গেরিলা যোদ্ধা। উনি সেই গেরিলা যোদ্ধা ছিলেন। তার জীবন নিয়ে যখন আমরা একটু পেছনে ফিরেছি, জীবনের গল্প জানতে গিয়েছি, তখন দেখেছি যে জীবনের সাহসটাই বোধহয় তার জীবনের সব থেকে বড় শক্তি ছিল। অদম্য সাহস ছিল যে মানে যে কোনো বিষয়ে আমরা দেখেছি। আমি তো মুক্তিযুদ্ধের সময় তার সাথে আমরা তো অনেক তখন ছোট, পরবর্তীতে তার কাছ থেকে যে গল্পগুলো শুনতাম বা তার যে জীবনের যে কতগুলো রাজনীতির যে গতিধারা আমি লক্ষ্য করেছি, তার সাহস ছিল অনেক। এই যে স্বৈরাচারের বিরুদ্ধে যে লড়াই করা, এরশাদের বিরুদ্ধে লড়াই, কিংবা এই আওয়ামী স্বৈরশাসনের বিরুদ্ধে যে তার যে লড়াইটা ছিল, তার সাহস কিন্তু তাকে অনেক এগিয়ে নিয়ে গেছে এবং আমাদের রাজনীতিকেও অনেক অনুপ্রেরণা দিয়েছে। এবং তিনি, আমি যেটা বলতে যাচ্ছিলাম যে তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, এবং মুক্তিযোদ্ধা হিসাবে তার যে চিন্তা ভাবনা ছিল দেশকে একটা সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করা, একটা গণতান্ত্রিক বাংলাদেশে পরিণত করা, বিশেষ করে আমাদের যে তরুণ সমাজকে রাজনীতিতে আগ্রহী করা এবং পজিটিভ একটা পলিটিক্স তিনি সবসময় মানে করতে চেয়েছেন। এবং আপনি দেখবেন যে তিনি বিএনপির রাজনীতি করেছেন, এবং একই সাথে তিনি সকল দল মতের মানুষের কাছে কিন্তু তিনি একটা গ্রহণযোগ্যতা অর্জন করতে পেরেছিলেন। বাংলাদেশের রাজনীতিতে এরকম রাজনীতিবিদদের সংখ্যা খুবই কম, যারা দলীয় রাজনীতির মধ্যে থেকেও আবার সকল দল মতের ঊর্ধ্বে থেকে একটা গ্রহণযোগ্যতা অর্জন করতে পারা, এরকম রাজনীতিবিদের সংখ্যা কিন্তু বাংলাদেশে খুবই কম। যেহেতু আমরা বর্তমানে একটি পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এবং সামনে আমরা নতুন নেতৃত্ব খুব সম্ভবত দেখতে পাবো কিছুদিনের মধ্যে হয়তোবা। সেখানটায় নতুন বাংলাদেশে নতুন মুখ অনেক এসেছে, আমাদের নতুন নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করছে, জেনজিরা আসলে রাজনীতিতে একটু একটু করে জড়িত হচ্ছে। সাদেক হোসেন খোকা তো একজন প্রথিতযশা রাজনীতিবিদ, একজন বীর মুক্তিযোদ্ধা। তার কথা যখন আপনি বলছিলেন, তিনি পরপর 4 বার নির্বাচিত সংসদ সদস্য। তিনি খালেদা জিয়ার আমলে সেই সময়টায় প্রথমবারের প্রতিমন্ত্রী ছিলেন, পরের বারে তিনি মন্ত্রী ছিলেন, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন তিনি সেই সময়। এত বর্ণাঢ্য একটি রাজনৈতিক ক্যারিয়ার তার। বর্তমান প্রজন্মে যারা রাজনীতিতে আসছে বা ইতোমধ্যে আত্মপ্রকাশ করেছে, তারা সাদেক হোসেন খোকার কাছ থেকে কোন বিষয়টা সবার আগে শিখে নেবে? দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা ছিল বলেই তিনি জীবনের মায়া ত্যাগ করে তিনি গেরিলা যোদ্ধা হতে পেরেছিলেন। সেই মুক্তিযুদ্ধের যে সময় আপনি ধরেন ঢাকা শহরে আপনার তখন সারা বিশ্বের বিভিন্ন মিডিয়াতে পাকিস্তানি শাসকরা প্রচার করতে থাকলো যে বাংলাদেশে কোনো যুদ্ধ হচ্ছে না, কিছুই হচ্ছে না, সব কিছু স্বাভাবিক। তখন আপনার তিনি ঢাকা শহরের মতো জায়গায় আপনার এখন যেখানে ডিএফপি, সেই ডিএফপিটা উনি উড়িয়ে দিয়েছিলেন। উড়িয়ে দিয়ে সারা বিশ্বে একটা প্রচার হয়ে গেল যে ঢাকা শহরের মতো বাংলাদেশের রাজধানী ঢাকা, সেখানে ডিএফপিকে গেরিলা যোদ্ধারা উড়িয়ে দিয়েছে। এমনকি শেরাটন হোটেল, যেটা সেখানে তিনি যখন সব সাংবাদিকরা, বিদেশি সাংবাদিকরা থাকছে বা করছে, এখানেও আপনার মানে এখানে তারা আক্রমণ করে
তারা জানান দিয়েছে যে না, বাংলাদেশে যুদ্ধ হচ্ছে। এমনকি সেই সময় পাক হানাদার বাহিনী সেই সময় আপনার পাকিস্তানি শাসক গোষ্ঠী আপনার এখানে উপনির্বাচন দিল বাংলাদেশে। সেই উপনির্বাচন করার জন্য জামাতে ইসলামী সহ অন্যরা আপনার নির্বাচন করবে এবং সেই যুদ্ধের মধ্যেই নির্বাচন করবে এরকম একটা ভাব। সেই সময় তার নেতৃত্বে নির্বাচন কমিশন উড়িয়ে দেওয়া হলো আক্রমণ করে, এবং সারা বিশ্বে এটা তখন প্রচার হয়ে গেল যে বাংলাদেশে যুদ্ধ হচ্ছে। ওই যে পাকিস্তানি শাসকদের যে একটা অপপ্রচার যে বাংলাদেশে যুদ্ধ বলে কিছু হচ্ছে না, তার বিরুদ্ধে তার যে এই আগ্রহ, মানে তার যে এই আক্রমণটা, সেটা সারা বিশ্বকে জানিয়ে দিল যে বাংলাদেশে কিন্তু যুদ্ধ হচ্ছে। তো সেই যে তার যে একটা সাহস, এই সাহস রাজনীতিতে সবার থাকতে হবে। আজকে সেই জন্য তিনি গেরিলা যোদ্ধা থেকে কিন্তু জননেতায় পরিণত হয়েছিলেন, এবং তিনি অতি সাধারণ জীবনযাপন করতেন। এত বড় একজন বীর মুক্তিযোদ্ধা, এত জানাশোনা তার আছে, কিন্তু খুবই সাধারণভাবে তিনি জীবনযাপন করছেন। একদম তার এলাকায় একজন কুলি মজুর কিংবা দোকান কর্মচারী কিংবা বস্তিবাসী থেকে শুরু করে। প্রিন্স, আপনার বোধহয় মনে আছে তিনি যখন মারা গেলেন, তার মরদেহ যখন দেশে আনা হলো, সেই প্রসঙ্গে আবার যেতে চাই যে কুলি মজুর থেকে শুরু করে রিকশাওয়ালা, এয়ারপোর্টে একটা বিশাল বড় মানুষের ঢল নেমেছিল, এবং সাধারণ মানুষ সেই বাস থেকে, গাড়ি থেকে তাকে মানে সেলুট দিচ্ছিল। এটা মানে চোখে না দেখলে যা বোঝা যাবে না। কিন্তু তার যে মৃত্যুটা, এটা আসলে তিনি দেশের মাটিতে কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু ফ্যাসিবাদী আওয়ামী শাসন সেটা করতে দেয়নি। আমি যখন লাস্ট তার সাথে দেখা করলাম, তার মৃত্যুর আগে যখন একবার গেলাম আমি আমেরিকায়, দেখা করলাম, তার চোখ ছলছল করছিল যে প্রিন্স, আমার মৃত্যুটা বোধহয় আমার বাংলাদেশে হলো না, যে দেশকে আমি স্বাধীন করেছি, যুদ্ধ করেছি, জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি, সেই দেশে বোধহয় আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করা হলো না। আমার বোধহয় কফিন বন্দি লাশ বোধহয় তোমাদেরকে নিয়ে যেতে হবে। এই যে তার যে একটা আকুতি, তার যে একটা যে আবেগ, এটা আমরাও চোখের পানি ধরে রাখতে পারিনি। এই যে দীর্ঘ একটি রাজনৈতিক ক্যারিয়ার তার, তিনি তো একটা সময় তরুণ ছিলেন, কিংবা তিনি যখন একটা বয়োজ্যেষ্ঠ অবস্থানে চলে এসেছেন, সেই সময় অনেক তরুণের হাতে রাজনৈতিক আদর্শ তুলে দেবার একটা সুযোগও তার হয়েছে। কিন্তু অনেক তরুণ তার কাছে রাজনীতির হাতে খড়ি নিয়েছে। তিনি তরুণদের সাথে ওই তরুণদেরকে রাজনীতিতে কিন্তু আগ্রহী করতেন। তিনি বলতেন যে রাজনীতিকে না বলা যাবে না, রাজনীতি করতে হবে। রাজনীতির খারাপ অনেক দিক আছে, ভালো মানুষরা যদি রাজনীতিতে না আসে তাহলে খারাপ দিকগুলো তো সরবে না, খারাপ মানুষগুলো তো সরবে না। কিন্তু আমরা সেই মানে গ্যালারিতে বসে মাঠের খেলা দেখব, কে ভালো খেলছে কে খারাপ খেলছে সেটা সমালোচনা করব, সেটা না করে গ্যালারি থেকে আপনারা নেমে আসুন, মাঠে খেলি আমরা। এবং তিনি সেভাবে আপনার এই যে আপনার ধরেন, যেটা আপনার খুব ভালো একটা পয়েন্ট বলেছেন, তরুণদেরকে তিনি কিন্তু এনকারেজ করতেন। তার এলাকায় আমরা দেখেছি, তার যে নির্বাচনী এলাকা ছিল সূত্রাপুর, কোতোয়ালি, এটা তার নির্বাচনী এলাকা ছিল। শুধু তার নির্বাচনী এলাকা না, সমগ্র ঢাকা শহরে তিনি তরুণদেরকে এনকারেজ করতেন রাজনীতিতে আসার জন্য। আপনার দলের বাইরেও অনেক তরুণ আছে, তাদেরকে তিনি বলতেন তোমরা আসো, রাজনীতিতে আসো, আমাদের দল করতে হবে তা না, তোমাদের যে পছন্দের সেই দল করো। প্রিন্স ভাই, আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু আপনি তাকে ভীষণ কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন, একটা দীর্ঘ সময় তার সাথে আপনার কাটানোর সুযোগও হয়েছে, অনেক কিছু জানার সুযোগ হয়েছে, তার ব্যক্তি জীবনটা আপনার দৃষ্টিতে কেমন ছিল? তার ব্যক্তি জীবনটা আসলে আমি তো বললাম খুব সহজ সরল ছিল একেবারে। বললাম তো, তার মানে তার বেডরুমেও পর্যন্ত আমরা গিয়েছি। খুবই সহজ সরল একজন মানুষ, খুব একটা মানে উন্নত জীবন যে যাপন করতেন সেটাও বলা যাবে না। বাঙালির জীবন ছিল তার। এবং একদম খাওয়া দাওয়াও খুবই সিম্পল, ভাত সবজি ডাল, এর মধ্যেই তার খাওয়া দাওয়া, মাছ মাংস, এর মধ্যেই খাওয়া দাওয়া। খুব একটা যে বিলাসিতা যে তার মধ্যে ছিল তা কিন্তু না। ইচ্ছা করলে কিন্তু তিনি পারতেন, কিন্তু ওই তিনি জীবনযাপন করতেন না। খুবই সাধারণ মানুষ ছিলেন। এবং একই সাথে তিনি শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, ধর্ম সব জায়গাতে তার বিচরণ ছিল। রাজনীতিতে তো ছিলই, কিন্তু ক্রীড়াক্ষেত্রে তার যে একটা অবদান, এটা তো অস্বীকার করা যাবে না। আজকে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব তো তার হাতের গড়া। এবং এই যে জামফা বলেন বা অন্যান্য বাংলাদেশে যে খেলাধুলার যে একটা উদ্যোগ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ৭৫-এর পরে যখন দেশের শাসনভার গ্রহণ করলেন, তখন যে
সাংস্কৃতিক কর্মকাণ্ড, ক্রিয়া কর্মকাণ্ডের মাধ্যমে যুব সমাজকে আপনার জাগিয়ে তোলার চেষ্টা করেছিলেন। তখন এই সাদেক হোসেন খোকা ভাইদেরকে নিয়ে তিনি ক্রীড়াক্ষেত্রে একটা আলোড়ন সৃষ্টি করেছিলেন। ডাম্ফা মানে ঢাকা ফুটবল ফেডারেশন করে এখানে আপনার প্রতিদিন স্টেডিয়ামে খেলা হতো। কি যে খেলা, আবাহনী, মোহামেডান, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব, তারপর ওয়ান্ডার্স খেলা, মানে একটা হুলস্থুল, বিশাল খেলা নিয়ে মারামারি। এখন তো এটা নাই। তো তখন এই স্টেডিয়ামে উপচে পড়া ভিড়, টিকিট কাটার জন্য মানে মারামারি লেগে যেত, টিকিট পাওয়া যেত না। এটা কি কল্পনা করা যায় এখন? কিন্তু তখন এই সাদেক হোসেন খোকা সেগুলো করেছিলেন। এই মুহূর্তে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে তার একটা অভাব আমরা অনুভব করতে শুরু করেছে, একটা শূন্যতা তিনি তৈরি করে গেছেন। নতুনদেরকে হালটা ধরতে হবে। যদি আমরা সাদেক হোসেন খোকার কথা বলি, তার ব্যক্তিগত গুণাবলী বা রাজনৈতিক গুণাবলীর কথা বলি, তার কোন গুণটি এই মুহূর্তে আমাদের তরুণদের মাঝে বা বর্তমান রাজনীতিবিদদের মাঝে কিছুটা হলেও কম আপনি দেখতে পান? এটা মানে আসলে ওনার যে শূন্যতা, এটা পূরণ হবার নয়। সাদেক হোসেন খোকা মানে সাদেক হোসেন খোকার, ওনার বিকল্প মানে উনি। আসলে ওনার মতো কেউ আর হতে পারবে বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, তার যে জীবনের দিকগুলো ছিল, তিনি অত্যন্ত মানবিক ছিলেন। মানবিকতা তাকে কিন্তু অনেক টেনেছিল, মানবতাবাদী একজন মানুষ ছিলেন। এই দিকটা আমাদের যদি আমরা ফলো করি তাহলে আমরা কিন্তু এগিয়ে আসবো। সত্য, ন্যায় নিষ্ঠা এবং ন্যায়পরায়ণ এগুলো ছিল। এবং আরেকটি হলো দেশপ্রেম এবং সমাজের জন্য কিছু করা। তিনি সবসময় ভাবতেন রাজনীতিটা হচ্ছে সমাজসেবার সর্বোচ্চ প্ল্যাটফর্ম। এই রাজনীতিকে ব্যবহার করি দেশের সেবা করা, সমাজ সেবা করা, জনকল্যাণে কাজ করা, এই কাজটা তিনি সবসময় করতেন। এবং ওই যে বললাম, সমাজের সমস্ত জায়গাতে তার একটা বিচরণ ছিল এবং সেই কারণেই কিন্তু এই দল মত নির্বিশেষে সকলের কাছে তিনি একটা গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন। তিনি যেন আমাদের রাজনীতির একটা ধ্রুবতারায় পরিণত হয়েছিলেন। শেষ পর্যায়ে চলে এসেছি, ছোট্ট করে জানতে চাই, যেহেতু আপনি বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্বরত আছেন, দেশের একজন প্রথিতযশা রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাকে বাঁচিয়ে রাখতে, তার এই রাজনৈতিক আদর্শকে ছড়িয়ে দেবার জন্য আপনাদের দল থেকে সামনে উদ্যোগ কি থাকবে? সাদেক হোসেন খোকাকে বাঁচিয়ে রাখার জন্য বিএনপি যে কাজটি আমরা করতে পারি, আমরা তার যে জীবনধারা, এটাকে আমরা রক্ষা করতে পারি এবং তার অনুসারী হিসাবে কিন্তু আমরা অবশ্যই আমরা বিএনপিতে তার যে চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, এটাকে আমরা ধারণ করি বলেই তো আজকে আমরা জনগণের জন্য আমরা আন্দোলন করেছি, গণতন্ত্র আমরা ফিরিয়ে এনেছি, নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা যে পজিটিভ পলিটিক্সের কথা আজকে বলছি, আজকে যে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে একটা ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলছেন, একটা পজিটিভ বাংলাদেশের কথা বলছেন, বেগম খালেদা জিয়া যে একটা রেইনবো নেশনের কথা বলছেন, এবং আমরা যে একটা সাম্য, মানবিক মর্যাদার একটি নতুন বাংলাদেশের কথা আজকে আমরা বলছি, এই সবই কিন্তু সাদেক হোসেন খোকা এগুলো ধারণ করতেন। তাই এই যে আমাদের নেতা বেগম খালেদা জিয়া কিংবা তারেক রহমান আজকে নতুন যে রাজনীতির কথা বলছেন, সেই রাজনীতিকেই কিন্তু সাদেক হোসেন খোকা ধারণ করতেন। সেই জন্য এটিকে আলাদা করে মানে সংরক্ষণ করার কিছু নেই। আমাদের রাজনীতির মধ্য দিয়েই উনি বেঁচে থাকবেন। ওনার যে চিন্তা ভাবনা, এটাই কিন্তু আমাদের রাজনীতিতে প্রতিফলিত হয়েছে। ওনার রাজনীতি মানে বিএনপির রাজনীতি, বিএনপির রাজনীতি মানে ওনার রাজনীতি। তবে হ্যাঁ, এখানে ওনার ছেলে ইশরাক হোসেন, উনি অবশ্যই একজন প্রতিভাবান রাজনীতিবিদ হিসাবে আবির্ভূত হয়েছেন। উনি সমগ্র ঢাকাবাসীর নজর কেড়েছেন এবং তার যে এক ধরনের একটি ইমেজ গড়ে উঠেছে, আশা করি সাদেক হোসেন খোকার সেই সেটা বহন করতে পারবে। রাজনীতিকে ধারণ করে সে হয়তো সামনের দিকে আরও এগিয়ে আসবে এবং তার বাবার যে রাজনীতি, এটা সে সংরক্ষণ করতে পারবে। প্রিন্স ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার মতো আমরাও বিশ্বাস করি যতদিন বাংলাদেশ থাকবে ততদিন সাদেক হোসেন খোকার নামটিও থাকবে, একজন রাজনীতিবিদ হিসেবেও, একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবেও। আজকের এই বিশেষ দিনে তাকে গভীর শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করছি। আজকের এই আয়োজনের পক্ষ থেকে তার প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা। আপনাকে অনেক ধন্যবাদ বিশেষ এই দিনটিতে তাকে নিয়ে স্মৃতিচারণ করবার জন্য। ধন্যবাদ। তাকেও আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকের এই দিনে তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং বিনম্র চিত্তে তার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।
প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন বাংলাভিশন, নূর টাওয়ার, ১১০ বৃহত্তম সিআর দত্ত রোড, ঢাকা ১২০৫, ফোন ৯৬৩২০৩০ থেকে ৪। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন উদ্ভাবক উইলবার রাইটের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, ইঞ্জিন ছাড়া ওরা সম্ভব, কিন্তু মগজ ছাড়া অসম্ভব। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ 8টা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।